হ্যালো পিপল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের সবাইকে আমার নতুন আরেকটা লাইভে অনেক অনেক স্বাগতম। অ্যান্ড আজকে লাইভের টপিকটা আপনারা অলরেডি দেখছেন, আমি ডিসক্রিপশন দিয়েছি টপিকটা কি। সো বেসিক্যালি বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজ অলরেডি শেষ। এখন পুরোপুরি ফোকাসটা শিফট হবে হচ্ছে আমরা টি-20 সিরিজের দিকে, যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং আগামীকাল সিরিজের প্রথম দুইটি ম্যাচ। সো যেহেতু আগামীকাল প্রথম ম্যাচ, সো আমি চিন্তা করলাম যে আজকে আগামীকাল যে প্রথম টি-20 সেটা নিয়ে প্রিভিউ করি। দুটোর প্লেইং ইলেভেন কেমন হতে পারে, কন্ডিশন কেমন হতে পারে এবং আসলে প্ল্যানিংটা কেমন হবে সেটা নিয়ে কথা বলবো। তো প্রোবাল প্লেইং ইলেভেন যদি বলি, বাংলাদেশ যে স্কোয়াডটা আমি দেখলাম, আই এম ভেরি ইমপ্রেসড বলতে পারেন। বিকজ আমরা যে গতানুগতিক স্কোয়াড সেটা থেকে আমরা এখন কিছুটা হলো আসলে বেরোতে পারছি। যে আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মন্ডলকে স্কোয়াড দেখে অনেক আসলে ভালো লাগতেছে। বিকজ আপনি এই ধরনের প্লেয়ার দেখে চাইবেন, আপনি চাইবেন নতুন প্লেয়াররা আসুক, তারা পারফর্ম করুক। এখন দুজনে হয়তো একসাথে প্লেইং ইলেভেন সুযোগ পাবো না, দুজন যে কোনো একজন হয়তো খেলবে। বাট আমি পার্সোনালি যে মনে করি যে আসলে দুজন যদি সুযোগ পাই তাহলে তাদের জন্য ভালো। এবং আব্দুল গাফার সাকলাইন মন্ডল কিন্তু এমন না যে একটা দুইটা সিরিজে পারফর্ম করতে আসছেন, তারা কনসিস্টেন্টলি পারফর্ম করে নিজেকে প্রুভ করে দেন তারা আসলে স্কোয়াডের সুযোগ পেয়েছেন, যেটা আসার সুমন যে এখন চিফ সিলেক্টর তিনি কতটা করছেন। এবং এটা অবশ্যই আমাদের ক্রিকেটের জন্য পজিটিভ। বিকজ এর আগে 2015 সালে জিম্বাবুকে একটা টি-20 ম্যাচে 4 জন ডেবিউটান খেলছিল বাংলাদেশ, এবং 11 বছর পর আমরা 2জন নতুন প্লেয়ারকে আসলে স্কোয়াডে দেখছি, যেটা আমাদের জন্য অনেক ভালো। এর মধ্যে অনেক প্লেয়ার্সকে আমরা দেখছি, বাট এরা কেউ ঠিক করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে রিপন মন্ডল আর আপনার আব্দুল গাফফার সাকলাইন যদি সুযোগ পান তারা আসলে ঠিক করতে পারে কিনা। এবং আমি বেশি কাছে একটা রিকোয়েস্ট করবো, এই দুজনকে পারলে প্লিজ 2028 টি ওয়ার্ল্ড কাপের আগে গ্রুমিং করেন, পারলে দুজনকে 2028 টি ওয়ার্ল্ড কাপের জন্য রেডি করে রাখেন। বাংলাদেশের প্রবল প্লেইং গেম যেটা হতে পারে আমার কাছে মনে হয় সাইফ হাসানের মতো তানজিদ হাসান তামিম ওপেনিং করবে, এটা নিয়ে কোনো ডাব নেই। 3 নম্বরে লিটন দাস, 4 নম্বরে হয়তো তহিদ হৃদয়কে আমরা দেখতে পারি, 5 নম্বরে শামীম হোসেন পারবরি। মনে করি তার জন্য ব্যাটিং ওর জন্য এই জায়গাটা আসলে পারফেক্ট। তাকে 6-7 নম্বরে না খেলে ওই নম্বরে খেলানো ব্যাটার। 6 নম্বরে হয়তো আপনার নুরুল হাসান সোহান খেলবেন, অথবা শেখ মেহেদিকে আমরা ইন দ্য পজিশন দেখতে পাই। 7 নম্বর হচ্ছে আপনার ইশান হোসেন, 8 নম্বরে সাইফুদ্দিন ও যে খেলবেন এটা কোনো গ্যারান্টি রয়েছে, বাট আমি মনে করি বাট আমার মধ্যে সাইফুদ্দিন হয়তো খেলতেও পারেন, যদি এটা এক্সপিরিয়েন্স আছে। আর দেন আপনার ইশাদ হোসেন, আর দুজন পেসার যদি একজন হয়তো শরীফুল ইসলাম হবেন, আরেকজন হয় তানজিম সাকিব হবেন, বা আব্দুল গাফফার সাকলাইন বা রিপন মন্ডল, এর মধ্যে যে কোনো একজন হবেন। এটা হচ্ছে প্রথম প্রবল প্লেইং ইলেভেন। আর না হলে এটা অলরেডি যেটা হয় যে সাইফ হাসান তাজিদ আমি আপনি হবেন, আর 3 নম্বর হচ্ছে আপনার লিটন দাস, 4 হচ্ছে আপনার তাহিদ হৃদয়, আবার 5 নম্বরে তো আপনার হচ্ছে 5 নম্বরে তাহিদ হৃদয় আছেন, 5 নম্বরে শামীম হোসেন, নুরুল সোহান যদি না খেলেন তাহলে 6 নম্বর হচ্ছে আপনার শেখ মেহেদি, 7 ইশাদ হোসেন, 8 নম্বর হয়তো আপনার আমরা সাইফুদ্দিনকে দেখলাম। আর তারপর হচ্ছে আপনার বাকি হচ্ছে আপনার পলাশ, 3জন পলাশ। আমি মনে করি বাংলাদেশ টু বি অনেস্ট 3জন স্পিনার নিয়ে যাবে, যেহেতু ফ্ল্যাট উইকেটে খেলা হতে পারে। সো 3জন স্পিনার নিয়ে বাংলাদেশ আমার হচ্ছে না তেমন একটা যাবে। এরপর আসলে নিউজিল্যান্ডের প্লেইং ইলেভেন যেটা হতে পারে, নিউজিল্যান্ডের প্লেইং ইলেভেন নিয়ে আমি আসলে প্রেডিক্টেবল করতে পারছি না, বিকজ তাদের হয়তো পজিশন চেঞ্জ হতে পারে। নিক কেলি যিনি ওয়ান সিরিজ ওপেনিং করছেন, খুব সুন্দর টি-20 ওপেনিং করবে। টিম রবিনসন অলরেডি 20টা টিমে ম্যাচ খেলবে, অস্ট্রেলিয়াকে যে লাস্ট সিরিজ হয়েছিল সেখানে ভালো পারফর্ম করছে। এরপর আপনার 3 নম্বর হয়তো আমরা হ্যানিকলসকে দেখতে পারি, উইলিয়াং করে। 4 নম্বর হ্যানিকলস আছেন, 5 নম্বর হয়তো টম ল্যাথম ব্যাটিং করবেন। এরপর হচ্ছে আপনার ডেন ক্লিভারের আছে, এছাড়া আপনার ডিন ফ্রক্সকফট হয়তো আমরা 6 নম্বরে দেখতে পারি। তারপর আপনার তাদের ব্লেড টিকনার খেলবে সেখানে, তারপর নেথন স্মিথ আছে, ইস্টোডি অবশ্যই এক্সপিরিয়েন্স একজন প্লেয়ারও খেলবে। তো নিজেরা আসলে প্রেডিক্টেবল করতে পারতেছি না, বা প্রেডিক্ট করতে পারতেছি না প্লেইং এর কেন হবে। ওই যে বললাম যে তারা এটা আসলে প্রেডিক্ট করা খুব টাফ। বাট ধরুন যে তারা 7জন ব্যাটসম্যান, 4জন বলো, অথবা 6জন ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার এবং 3জন ফাস্ট বলার নিয়ে হয়তো তারা নামবে, বা 2জন ফাস্ট বলার, একজন স্পিনার, এবং তারা প্লেইং এর টাফ। এখন আসেন কন্ডিশন কেমন হতে পারে। কন্ডিশন আমার থেকে মনে হচ্ছে ওয়ান ডে যে উইকেট দেখছি এখানেও সেম ফ্ল্যাট উইকেট। এবং আপনার যারা ধরুন আমার সাগরিক স্টেমে খেলাটা দেখেন, ফলো করেন আর কি, চিরাঙ্গের যে এই উইকেটে যে খেলাটা যে ম্যাচগুলো সেখানে আপনার টি-20 200+ রান। ইভেন লাস্ট ইয়ার বিপিএল যে ম্যাচগুলো এখানে হয়েছিল সেখানেও কিন্তু বেশ ভালো রান হয়েছে, 200+ রান। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু দিনের বেলা ম্যাচ, সো আপনার পিচটা একটু ড্রাই থাকতে পারে, একটু স্লো সাইডে থাকতে পারে, স্পিনার হয়তো একটু হেল্প পাবে, টার্ন হতে পারে, গ্রিপ হতে পারে। অ্যান্ড যেহেতু স্লো ড্রাই উইকেট, দিনের বেলা ম্যাচ, সো স্পিনারদের যেমন যেমন হেল্পফুল। এখানে আরেকটা জিনিস অবশ্যই কনসিডার করতে হবে যে টিম ক্যাপ্টেন
এখানে আপনার কন্ডিশনটা দেখে বা পিচ দেখে দেন আপনার তারা ডিসাইড করবে টস জিতে কি তার আগে ব্যাটিং করবেন বল করবে। আমি মনে করি যদি টস কেউ জিতে, ধরুন বাংলাদেশ নিউজিল্যান্ড যে টস জিতে তারা হয়তো আগে বোলিংটা নিতে পারে, বিকজ ওই যে বললাম যে ডিউ টু দিনের বেলা ম্যাচ, এখন সন্ধ্যেবেলা ম্যাচ, ওটা আপনার ডিউ একটা ফ্যাক্টর থাকে, তখন বল ওয়েট বল আপনার স্পিনের জন্য গ্রিপ কোনো টাইমে যে ফাস্ট বলারদের জন্য বল সুইং পেতে কষ্ট হয়। যদি দিনের বেলা ম্যাচ উইকেট একটু ড্রাই সাইডে থাকবে, বল স্পিন করতে পারে, হয়তো হিউজ অফ টার্ন হবে না, বাট মিনিমাম কিছু একটা টার্ন তো থাকবে। তো ওই জায়গাটাতে যেটা আগে টস যেটা টস দিবে সেটা নিশ্চয়ই আগে ফিলিং করতে চাই এবং তার কন্ডিশন অ্যাসিস্ট করতে চাই, উইকেটটা কেমন করে, উইকেট কেমন আচরণ করতেছে, কী ধরনের উইকেট আমরা খেলতেছি, দেন হয়তো পরে ম্যাচে তার ওইভাবে করে প্ল্যানিং করে মাঠে নামবে। সো এখানে পিচ আমার কাছে মনে হচ্ছে একটু ফ্ল্যাট উইকেট হবে, বাট যেহেতু দিনের বেলা ম্যাচ স্লো, একটু স্লো সাইডে থাকতে পারে, উইকেটটা একটু ড্রাই হতে পারে। ওইটা কনসিডার করলে দুই দলই হয়তো এক্সট্রা একটা স্পিনার খেলার চিন্তা ভাবনা করতে পারে। এর বাদে আমি তেমন কিছু একটা দেখতেছি না, টু বি অনেস্ট। দুই দলই আসলে প্রপার প্ল্যানিং করে মাঠে নামবে, এটা নিয়ে কোনো ডাউট থাকার কথা না। এবং আগামীকালের ম্যাচ জন্য আসলে বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন। এবং একটা কথা একটু বলতে ভুলে গেছিলাম শুটে, যে আমি খুবই দুঃখিত যে আমি বাংলাদেশ নিউজিল্যান্ডের স্কোয়াড নিয়ে আসলে রিভিউ করতে, আমি করা প্ল্যান ছিল, বা লাস্ট 2-3 দিন আসলে অনেক প্ল্যানিং করতেছি যে করবো না কি করবো না, মানে তারপর হচ্ছে আপনার যে মানে ধরেন স্কোয়াড রিভিউ করলাম কিন্তু দেখা গেলো সেটা ভালো লাগে না, সেটা আবার ডিলিট করে দিলাম। সো এই জন্য আমি আসলে স্কোয়াড রিভিউটা করি নাই। বাট নেক্সট টাইম থেকে বাংলাদেশের যে কোনো সিরিজ হলে, ওয়ান-ডে, T20 টেস্ট, যে কোনো ফর্ম্যাট হোক, স্কোয়াড অবশ্যই আমি রিভিউ চেষ্টা করবো। এবং পাশাপাশি বাংলাদেশের সিরিজ বা অন্য সিরিজগুলো আসলে ম্যাচগুলো আমি প্রিভিউ এবং রিভিউ করে আসলে চেষ্টা করবো। সো এই ছিল আজকে লাইভ। অবশ্যই আমার সাথে থাকার সবাইকে অনেক ধন্যবাদ। এবং আগামীকালের ম্যাচে কোন দল জয়লাভ করবে অবশ্যই সেটা কমেন্ট করে জানান, এবং বাংলাদেশের স্কোয়াড আপনার কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এই ছিল আমার আজকের ভিডিও, আপনার সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল ম্যাচের পর। সবাই ভালো সুস্থ থাকবেন।